মানে এই নামে আমাদের চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের উপর মানুষের আস্থার জায়গাটা কিন্তু শেষ হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্পের সরকার বা মার্কিন প্রশাসনের যে একটা কালো জগৎ আছে, ডিপ স্টেট, এটা নাম শোনা যায় কিন্তু এটা দেখা যায় না। এই ডিপ স্টেটের এজেন্ট আমেরিকার নাগরিকরাই হয় না। যেই দেশে তারা ঘটনা ঘটায় সেই দেশের বিশেষ বিশেষ নাগরিকদেরকে তারা টার্গেট করেন। আওয়ামী লীগ সরকার পতনের পেছনে আইনমন্ত্রী আনিসুল হক, তারপর দরবেশ, সালমান এফ রহমান, আরাফাত, এই তিনজনকে কিন্তু ডিপ স্টেটের এজেন্ট হিসেবে চিহ্নিত করা হয়েছিল। বাট ডক্টর ইউনূসের সরকার বসার পরে এই যে আমরা আজকে যে তথ্যগুলো দেখলাম, সেখানে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনও ডক্টর ইউনূসের এই সরকার উৎখাতের সাথে কানেক্টেড হয়ে গেলেন একটা দল গঠন করে। কারণ তার দলটাই ছিল ট্রাম্পের ফোকাসে। এই কথাগুলোকে আমি বলছি, আপনি দেখেন কি চাঞ্চল্যকর তথ্য আসছে। চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন নেতৃত্বাধীন একটা দল সামনে আসছিল, জনতা পার্টি, রাজনৈতিক দল জনতা পার্টি। সেই জনতা পার্টি বাংলাদেশকে অর্থায়ন করছিল বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট দাবি করা এনায়েত করিম চৌধুরী। দল গঠনে তিনি ভূমিকা রেখেছিলেন, এই জন্য নিয়মিত অর্থ যোগান দিতেন। আর এনায়েত করিম চৌধুরীকে গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদে এই তথ্য দিয়েছেন। তিনি কয়েকদিন আগে বলছেন ট্রাম্প প্রশাসন অন্তর্বর্তী সরকারকে উৎখাত করার জন্য ভূমিকা নিছে, আর এখানে তত্ত্বাবধায়ক সরকার বসানোর জন্য ট্রাই করতেছে। আর এনায়েত করিম সেই এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্য দেশে আসছেন। এবং পুলিশের বক্তব্য থেকে আমরা এনায়েত করিমের বক্তব্য তো সরাসরি শুনি না, পুলিশের বক্তব্য থেকে আমরা এটাও শুনছি যে তিনি দেশে আসার পর পুলিশেরই কোনো এক বড় ঊর্ধ্বতন কর্মকর্তা তাকে সাপোর্ট দিচ্ছেন, জাপা তাকে হোটেল ঠিক করে দিচ্ছেন। এদিকে আরো চাঞ্চল্যকর তো দেখেন, আরেকজন গ্রেপ্তার হয়েছে, নিজেকে সিআইএ এজেন্ট দাবি করা বাংলাদেশি বংশোদ্ভূত রহস্যময় মার্কিন নাগরিকের একজন বেতনভুক্ত সহযোগী গোলাম মোস্তফা আজাদ। তাকে গ্রেপ্তারের পর রিমান্ডে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদে আপনার উপপুলিশ মহাপরিদর্শকের সঙ্গে তাদের ঘনিষ্ঠ যোগাযোগের বিষয়টি সামনে আসে। এছাড়া 150 কোটি টাকার বিনিময়ে একজন প্রভাবশালী সচিবকে দুদকের মামলা থেকে বাঁচাতে চুক্তি হয় এনায়েত করিমের সাথে। বুঝতে পারছেন কি ঘটতেছে পর্দার আড়ালে? তার সঙ্গে বহু সরকারি কর্মকর্তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। রিমান্ডে পুলিশকে যে তথ্য সে দিয়েছে, বলা হচ্ছে যে জনতা পার্টি আত্মপ্রকাশের সঙ্গে এনায়েত করিম চৌধুরী শুরু থেকে জড়িত। পার্টির মানে ইলিয়াস কাঞ্চনের যে পার্টির গঠন থেকে শুরু করে পার্টি পরিচালনার জন্য সিংহভাগে অর্থ যোগান দিতেন এই এনায়েত। মামলার তদন্ত কর্মকর্তা বলছেন ইলিয়াস কাঞ্চন এবং তার নবগঠিত দলের সাথে এনায়েতের যোগাযোগের সত্যতা রয়েছে। এনায়েত এই দলে প্রতি মাসে 3.5 লাখ টাকা করে দিত, বাকি টাকা ইলিয়াস কাঞ্চন নিজে জোগাড় করত। ইলিয়াস কাঞ্চন দেশের বাইরে থাকায় এই তথ্য তার বক্তব্যের মাধ্যমে যাচাই করা সম্ভব হয়নি। এখন যে অবস্থা, ইলিয়াস কাঞ্চনকে আসলে দেশে ফিরবেন? এই ব্যক্তি যখন এই তথ্য দিচ্ছে, ইলিয়াস কাঞ্চনকে তো অবশ্যই আসলে এটা মানে মিনিমাম লেভেলে গ্রেপ্তার করা হবে, অথবা তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় ডাকা হবে যে আসলে ঘটনার পেছনে কি। তো এই টোটাল ঘটনা কেন হয়েছে তার বক্তব্য, এই টোটাল ঘটনার মূল হচ্ছে যে এই যে ডক্টর ইউনূসের যে ইন্টারিম সরকার, অন্তর্বর্তী সরকার, সেই অন্তর্বর্তী সরকারকে পরিবর্তন করে নতুন জাতীয় সরকার বা তত্ত্বাবধায়ক সরকার গঠনের মিশনটা ছিল তার। আর এই মিশনে ভূমিকা রাখার জন্য ইলিয়াস কাঞ্চন এজ এ প্রায়োরিটি হিসাবে কানেক্টেড হয়েছিল। আর তো বর্তমান প্রেক্ষাপটের আলোকে আসলে এখানে ভেতরের তথ্য কি, আমরা তো গণমাধ্যমে যা আসতেছে তা দেখতেছি, বাট মনে হচ্ছে ডক্টর ইউনূসের সরকারের পিছনে একটা বড় শক্তি কাজ করতেছে। হতে পারে সেটা আওয়ামী লীগের লবিস্ট থেকে কানেক্টেড, অথবা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, মার্কিনী এই কি বলা হয় যে ঘাড়তেরা প্রেসিডেন্ট ডক্টর ইউনূসের সাথে তার যে আভ্যন্তরীণ দ্বন্দ্ব, ওই যে নির্বাচন নিয়ে বা সামান্য ইস্যুগুলা, সেগুলারই কি ঝাল মিটাচ্ছেন? এটা তো স্পষ্ট যে এই লোকের বক্তব্যে যে আমেরিকা এই সরকারকে ফালাই দিতে চাচ্ছে। এখন আসলে কি ঘটতেছে? তো ইলিয়াস কাঞ্চনের কপাল পড়ছে, দেশে আসলে হয়তো বোঝা যাবে। আসবেন কিনা সেটা হচ্ছে কথা।